So my dear students of class 10, welcome to you all in my class. Today, at the very beginning, introduction of the teacher, that is I am Mohammad Taposh Khan, Assistant Teacher of English, Bree High School, Gazipur. English past paper class today, class 9 and 10, time 45 minutes as we know. Here we can see some pictures. Look at those pictures, dear students. Look at those. Assalamu alaikum. Wa alaikum assalam. Here in the first picture, we can see in the polar region, you may say, here a polar bear. It's called polar bear that is struggling to survive. You know, these kinds of bears, তোমরা জানো এই ধরনের ভাল্লুকগুলো সাধারণত ওই আমাদের ওই নর্থ পোল বা সাউথ পোলের সেই এলাকাতে থাকে, এদেরকে বলা হয় পোলার বিয়ার। হ্যাঁ, তো এরা ওইখানে সেই হিম শীতল ঠান্ডা পরিবেশে বেঁচে থাকে, বাট আনফর্চুনেটলি ডিউ টু সাম রিজনস, সেই রিজনসগুলো আমি এখনই বলছি না, ডিউ টু সাম রিজনস দোজ icebergs are melting rapidly. For this reason they are looking to, or they are trying to survive. They have no home remains at present. তাদের জন্য থাকার কোনো জায়গা আর নাই। তুমি এখানে দেখো যে পোলার বিয়ারটা কেমন স্ট্রাগল করে কোনো মতে এখন পর্যন্ত টিকে আছে, হয়তো একটু পরেই যতটুকু টিকে আছে এটা এই জায়গাটাও হয়তো চলে যাবে, আলটিমেটলি এটা এক্সটিংক্ট হয়ে যাবে, এটা হারিয়ে যাবে, এটা বিলুপ্ত হয়ে যাবে। So this is the condition due to some reasons. And another picture here we can see big iceberg which is melting rapidly, and another picture you can see a farmer in a field due to drought, অনাবৃষ্টির কারণে দেখো তার মাঠের কি অবস্থা, সেখানে চাষাবাদের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত বিদ্যমান নাই। কৃষকের পক্ষে এই ধরনের জমিতে যদি ওইরকম অনাবৃষ্টি থাকে বা খরা থাকে, যাকে বলে ড্রট থাকে, তাহলে তার পক্ষে চাষাবাদ করা সম্ভব নয়। আর কৃষক যদি চাষাবাদ করতে না পারে তাহলে দেশের মানুষের পক্ষে, মানে তারাই তো দেশের মানুষের জন্য খাবারের সংস্থান করে থাকে, তো সেটাও সম্ভব না। আলটিমেটলি উই আর ফেসিং আ সিভিয়ার প্রবলেমস। And then in the fourth picture we can see a cyclone. It's also effect due to some reasons. And you know, তোমরা জানো যে এখন এই যে ইদানিং বেশ ঘন ঘনই কিছুদিন পর পরে দেখা যাচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন ধরনের সাইক্লোন আমাদেরকে আক্রান্ত করছে, এবং তাতে আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে, কৃষির ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের জীবন মানে ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু ধ্বংস নষ্ট হয়ে যাচ্ছে। তো এর একটা কারণ আছে, এগুলো এমনিতেই হচ্ছে না, এর একটা কারণ আছে। এখানে আরেকটা পিকচার দেখতে পাচ্ছি, দেখো, যেখানে নদী ভাঙন, যাকে বলা হয় রিভার ইরোশন, সেই রিভার ইরোশনের মাধ্যমে তোমরা ইদানিংও বিভিন্ন সংবাদপত্র বা টেলিভিশনে বিভিন্ন ধরনের নিউজ দেখতে পারবা যে রিভার ইরোশনের কারণে প্রতিদিন কি পরিমাণ মানুষ তাদের ঘর বাড়ি সহায় সম্বল হারাচ্ছে। এখানে এই পিকচারটা এই জিনিসটা ইন্ডিকেট করে। So, today our topic is the greed of the roaring rivers, the greed of the mighty rivers, the greed of the mighty or roaring rivers. Unit 5, lesson 1, page 56. Unit 5, lesson 1, page 56. Learning outcomes: the student will be able to comprehend and summarize the text, ask and answer the questions, and fill up or fill in the gaps. Vocabs, some important vocabs. Tremble, shaking of anything, বাংলায় যেটাকে আমরা বলি কাঁপা, অর্থাৎ প্রচন্ড শীতে আমাদের যে অনুভূতি হয়, এই যে হাত পা কাঁপে প্রচন্ড শীতের কারণে, that is called tremble. Then whisper, whisper মানে হলো
সিক্রেট টকিং ইন ইংলিশ, বাট বাংলায় আমি তোমাদের বোঝানোর জন্য বলছি ফিস ফিস করে কোনো কিছু বলা, যেটা তোমরা বিভিন্ন সময় বলো ক্লাসে, যাতে টিচার না শুনতে পারে সেই জন্য তোমরাও মাঝে মাঝে এই ধরনের পলিসি অ্যাপ্লাই করো। ফিস ফিস করে একজন আরেকজনের সঙ্গে কথা বলো, যাতে টিচার বিষয়টা কম্প্রিহেন্ড বা গেস করতে না পারে। দেন টার্মোয়েল। টার্মোয়েল মিনস আনরেস্ট। আনরেস্ট এর মানে সঠিক বাংলা হলো যে বিশৃঙ্খলা বা ডিসিপ্লিন না, ইনডিসিপ্লিনড। দেন ইরোশন, ডিকে, ধ্বংস হওয়া, ডিস্ট্রাকশন, সহজ বাংলায় বলা হয় ভাঙন। সহজ বাংলায় বলা হয় ভাঙন। অর্থাৎ এখানে যে পিকচার, চারটা এক্সাম্পলের চারটা পিকচার, আশা করি পিকচার দেখে তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো যে এর মিনিংটা মূলত কি ইন্ডিকেট করছে। দেখো ইরোশন, এখানে দেখা যাচ্ছে যে নদী ভাঙন, কিভাবে নদী ভেঙে যাচ্ছে, ওই যে ফাটল ধরেছে, এইভাবে মাইলের পর মাইল প্রতি বছর ভেঙে যায়। টার্মোয়েল অর্থাৎ যে আনরেস্ট, পানির মধ্যে যে আনরেস্টটা দেখা যাচ্ছে, অর্থাৎ কাম অ্যান্ড কোয়াইট না। আর হুইসপারিং, এখানে যে ফিস ফিস করে কানে মুখে যে কথা বলা সেটা। আর ট্র্যাম্বল অর্থ হলো কাঁপা, শীতে বা ভয়ে কোনো কারণে যখন মানুষ কাঁপে সেটা হলো ট্রেম্বল। Then let's move to our topics and our text. Meherjan lives in Islam on the Shirazganj town protection embankment. সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধে একটা বস্তির মধ্যে মেহেরজান বসবাস করে। Her polythene roof shelter looks like a cage. You can see in the picture. তার যে পলিথিন রুফড, অর্থাৎ তার যে ঘর সেটা পলিথিন দিয়ে রূপ করা, অর্থাৎ তার ছাদে বা উপরের অংশ পলিথিন দেয়া। লুক লাইক এ কেস, তাকে একটা খাঁচার মতো মনে হয় ঘরটাকে। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দ্যান হার এজ। তার এজ হলো 45 বাট লুকস মোর দ্যান হার এজ। মানে তার বয়সের কারণে অভাব, দারিদ্র, এই বিষয়গুলো আসতেছে আস্তে আস্তে। দেখো তার বয়স 45, কিন্তু দেখে মনে হয় তার অনেক বেশি। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. দিনে রান্না হয় একবার, সে একবার রান্নার চেষ্টা করতেছিল। সে in front of her shelter, ওই যে তার আশ্রয়, সে আশ্রয়ের সামনে, she is trying to make a fire, সে আগুন জ্বালানোর চেষ্টা করছে, to cook, রান্না করার জন্য, the day's only meal, দিনের একমাত্র খাবার, অর্থাৎ দিনে একবার রান্না করে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. তার দুর্বল হাত, সেই দুর্বল হাতটি tremble, কাঁপছে। কি কারণে কাঁপছে? As she adds, যখন সে তার ওই চুলার মধ্যে কি দিচ্ছে? Some fallen leaves, এই যে ঝরা পাতা, অর্থাৎ তোমরা ওই যে গ্রাম এলাকায় দেখবে যে গাছের পাতা দিয়ে রান্না করার যে একটা ব্যাপার, and straw এবং খড়কুটো, ওগুলো যে যখন সে চুলার মধ্যে দিচ্ছে তখন ওই হাতটা দুর্বলতার কারণে, উইকনেসের কারণে কাঁপতেছে। The whispering wind, এখানে উইন্ডকে হুইসপারিং উইন্ড বলা হয়েছে। From the river যমুনা makes the fire unsteady. যেহেতু প্রথমে লাইনে আমরা পড়ছি সে বসবাস করতেছিল সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ। কোন নদী থেকে শহর রক্ষা বাঁধ? যমুনা নদী থেকে। তো সেই বাঁধের উপরে সে যেহেতু বসবাস করে, সে যমুনা নদীর যে হুইসপারিং উইন্ড, সুসু বাতাস, হ্যাঁ, তার ওই আগুনটাকে, সে যে আগুন ধরানোর চেষ্টা করছে সেটাকে আনস্টিডি, অর্থাৎ সেটাকে এলোমেলো করে দিচ্ছে। The dancing of the fans reminds Meherjan of the turmoil in her life. এই যে বাতাসের কারণে আগুন যে নড়াচড়া করছে, এই আগুনের এই নড়াচড়াকে এখানে বলা হয়েছে ডান্সিং অফ দ্য ফ্লেম। ফ্লেম অর্থ রোশনি বা আগুন। তোমরা দেখছো বাতাস হইলে চুলার আগুনটা কেমন নড়াচড়া করে, ওই রকম। রিমাইন্ডস, এটা তাকে মনে করিয়ে দিচ্ছে মেহেরজানস অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, এইরকম একটা ঝড়, এরকম একটা এলোমেলো অবস্থার ঘটনা তার জীবনেও ঘটেছে। অর্থাৎ এই যে আগুনের, অর্থাৎ এই যে উইন্ডের কারণে যে আগুন যে এলোমেলো হচ্ছে, আনস্টিডি হচ্ছে, সে এইটা দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস, এই আগুনের এই যে এলোমেলো, এখানে ডান্সিং এটাকে স্যাটারাইজ করে বলছে যে ডান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস স্যাটায়ার, রিমাইন্ডস স্যাটায়ার, মেহেরজানকে রিমাইন্ডস মেহেরজানকে মনে করিয়ে দিচ্ছে কি? অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনে যে ঝড়, তার জীবনে যে ঝঞ্ঝাট, তার জীবনে যে বিশৃঙ্খলা ঘটে গেছে সেটার কথা মনে করিয়ে দিচ্ছে। দেখো, নট লং অ্যাগো, বেশি দিন আগের ঘটনা নয়।
মেহেরজান হ্যাড এভরিথিং। মেহেরজানের সব কিছু ছিল। কি কি ছিল? ফ্যামিলি, একটা সুন্দর পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড, তার চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটল, তার অনেক গবাদি পশু ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, কিন্তু এই যমুনার ভাঙন, ইরোশন অর্থ ভাঙন আমরা পড়েছি। দ্য ইরোশন অফ দ্য যমুনা কনজিউমড গ্র্যাজুয়ালি অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার যত সম্পদ ছিল, ল্যান্ডেড প্রপার্টিজ স্পেশালি, তার ঘর বাড়ি বসত ভিটা যা ছিল, কনজিউমড, সেটাকে গ্রাস করে ফেলে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দি লাস্ট মনসুন। গত বছর তার যে একদম তার বসত বাড়িটা ছিল, সেই বসত বাড়িটা পর্যন্ত গত বছর ভেঙে যায়। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভার মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ। অর্থাৎ একটা ভিলেজ হোমে যে বিষয়গুলো থাকে, যে জিনিসগুলো থাকে, সেখানে হাউস থাকে, ট্রিজ থাকে, ভেজিটেবল গার্ডেন থাকে, ব্যাম্বু বুশ থাকে, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় তার কতক্ষণ সময় লাগছে? ইট টুকস অনলি এ ডে, মাত্র একদিন। মাত্র একদিনের মধ্যে তার যা কিছু ছিল সব কিছু সেই রিভার যমুনা ক্রাশ করে ফেলল উইদিন 1 days। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একটা সুখী পরিবার ছিল, সব কিছু ছিল, যে পরিবার, সন্তান, স্বামী, স্ত্রী, পুত্র, গরু, বাছর, মানে একটা গ্রামের যে একটা সুখী পরিবার, সেই রকম একটা ছিল। ওয়ান্স দ্য ইয়ার, ওভার দ্য ইয়ার, এক বছরের মধ্যে, ওভার দ্য ইয়ার, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family। এক বছরের মধ্যে তার স্বামী এবং তার স্বামী মারা যায় অসুখের কারণে। এই অসুখটা কি কারণে হয়েছে? ডিউ টু হাঙ্গার অ্যান্ড ডিজিজ, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্র্যের কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে এক বছরের মধ্যে তার স্বামী মৃত্যুবরণ করল। তারপরে now she is the only one left to live on the loss and the pain। এই পরিবারে এত মেম্বার ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ছেলে মেয়ে ছিল, হাজব্যান্ড ছিল, সবাই মৃত্যুবরণ করলো। কি কারণে? ডিউ টু হাঙ্গার অ্যান্ড পভার্টি, দারিদ্র এবং ক্ষুধার কারণে, অসুখ বিসুখ হয়ে সবাই মারা গেল। একমাত্র এই মেহেরজান, আমাদের এই মেহেরজান একমাত্র সেই বেঁচে রইল। কি নিয়ে বেঁচে রইল? উইথ দ্য লস অ্যান্ড পেইন, তার এই যে হারানো, সবকিছু হারানোর দুঃখ, বেদনা, কষ্ট নিয়ে একমাত্র সে বেঁচে রইল। The greedy Jamuna has shattered her dreams and happiness। এই যে লোভী যমুনা, যমুনাকে এখানে গ্রিডি রিভার, গ্রিডি যমুনা বলা হয়েছে। কি কারণে গ্রিডি বলা হয়েছে বুঝতে পারতেছো তো? তার লোভের কারণে, এখানে বলা হচ্ছে তার লোভের কারণে এরকম শত শত হাজার হাজার সুখী পরিবার এক মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে নিঃস্ব হয়ে যাচ্ছে। ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস শ্যাটার্ড হার ড্রিমস, তার যে স্বপ্ন ছিল, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা মহিলাদের স্পেশালি তার পরিবারের সদস্যদের নিয়ে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন, তার সেই সুখ, একটা সুখী জীবনযাপন, সেই সুখী জীবনযাপনকে স্তব্ধ করে দিল এই গ্রিডি যমুনা। There are thousands other waiting to share the same fate with মেহেরজান। দুঃখের সংবাদ হইল এরকম হাজার হাজার মানুষ একই ধরনের ভাগ্য বরণ করার জন্য, মেহেরজানের মতো একই ধরনের ভাগ্য বরণ করার জন্য ওয়েটিং, অপেক্ষা করতেছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, ইউ নো। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, দ্যাট এফেক্টস ইটস পিপল। এই নদীমাতৃক হওয়ার কারণে এটা তার লোকজনকে, এটা তার মানুষকে, এটা তার পিপলকে কি করছে? এফেক্ট করছে। কিভাবে এফেক্ট করছে সেটা তো আমরা দেখতেছি। Erosion is a harsh reality for the people living along the river banks। যারা রিভার ব্যাংকস, নদী তীরবর্তী অঞ্চলে থাকে, তাদের জন্য এই রিভার এরোশন বা নদী ভাঙন, এটা হলো একটা হার্শ রিয়ালিটি, কঠোর বা নির্মম বাস্তবতা। তুমি এই বছর নদী পাড়ে থেকে সুখে শান্তিতে বসবাস করতে পারতেছো, আগামী বছর তুমি সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিনা সেই গ্যারান্টি কিন্তু নেই। During each monsoon, প্রতি বছর বর্ষাকালে, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna। প্রতি বছর বর্ষাকালে, এই যে আমাদের এখন বর্ষাকাল যাচ্ছে, চলে যাচ্ছে, এই বর্ষাকালে the mighty rivers, এই শক্তিশালী নদীগুলো কি কি? Like the Jamuna, the Podda and the Meghna,
এরা করে কি প্রতি বছর এরকম হাজার হাজার পরিবারকে এরকম থ্রেটেন্ড অর্থাৎ হুমকির মধ্যে ফেলে দেয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে at least 1 lakh people become homeless every year in Bangladesh. প্রায় 1 লক্ষ মানুষ প্রতি বছর, প্রায় বেশি হইতে পারে 1 লক্ষ লোক প্রতি বছর হোমলেস হচ্ছে। যাদের সুখের সংসার ছিল তারা সুখের সংসার থেকে একেবারে হোমলেস, রাস্তার ফকির হয়ে যাচ্ছে ডিউ টু রিভার এরোশন। In fact, river erosion is one of the main dangers caused by climate change. এখন আমি আমার মূল কথায় আসছি যে in fact আসলে river erosion is one of the main dangers caused by climate change. এই যে আমাদের আজকে টপিকস, এই যে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, যেটা নিয়ে সারা বিশ্বে প্রচুর আলোচনা হচ্ছে, সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং, অনেক কিছু হচ্ছে। এর অন্যতম প্রধান ভুক্তভোগী হলো এই আমরা। কোথায় আমেরিকা, কোথায় ইউরোপিয়ান কান্ট্রি, কোথায় চীন, কোথায় ভারত, তাদের ওইখানে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হচ্ছে। কার্বন নিঃসরণের কারণে আমাদের যে এই ইয়ের স্তর, সেই স্তরের ছিদ্র হয়ে যাচ্ছে এবং পৃথিবী হয়ে যাচ্ছে, কি বলে, ওয়ার্ম হয়ে যাচ্ছে। এই ওয়ার্মিং এর কারণে আমাদের নর্থ পোল এবং সাউথ পোলের যে আইসবার্গ গুলো ছিল, সেই আইসবার্গ গুলো মেল্টিং হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাদের বিভিন্ন ধরনের বন্যা, খরা, যে ছবিগুলো আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, বন্যা, খরা, সাইক্লোন, এই ধরনের বিভিন্ন ধরনের রিভার এরোশন, এই ধরনের বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারে আমরা আক্রান্ত হচ্ছি, যদিও আমরা এই জন্য রেসপন্সিবল না। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ লাইফ, ইমেজে যে আমরা এর জন্য দায়ী না, কিন্তু আমরা ভুক্তভোগী। তো এই যে রিভার ইরোশনের কারণে এভরি ইয়ার মিনিমাম 1 লাখ পিপল আর বিকামিং হোমলেস, এটা তো গেলে একটা স্টেজ। তারপরে প্রতি বছর বন্যা হচ্ছে, বন্যায় হাজার হাজার বিঘার ফসল ধ্বংস হচ্ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, গবাদি পশু ধ্বংস হচ্ছে। তারপর সাইক্লোন হচ্ছে, এক একটা সাইক্লোনে জীবনযাত্রা ব্যাপক ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এই যে এত ক্ষতি, এই যে এত প্রাকৃতিক দুর্যোগ, what are the reason behind these kinds of natural disaster? That is none other than climate change. এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। বাট আনফরচুনেটলি we are not responsible for causing this climate change. আমরা বাংলাদেশি people are not responsible. Those who are responsible, they are not severe affected. তারা কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে না, কিন্তু আমরা এইখানে থেকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। তার একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দেয়া হলো। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস, যদি আমরা প্রম্পট অ্যাকশন, যথোপযুক্ত পদক্ষেপ না নিতে পারি টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, কিভাবে এই ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হয়, মানিয়ে নিতে হয়, যদি আমরা সেটার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপ না নিতে পারি, there will be thousands of more mehejans in our towns and villages every year. প্রতি বছর আমাদের গ্রামগুলোতে এবং আমাদের শহরগুলোতে হাজার হাজার মেহেরজানকে আমরা দেখতে পাবো, হাজার হাজার মেহেরজানের গল্প আমরা শুনতে পারবো, যে যাদের একসময় হ্যাপি ফ্যামিলি ছিল, হাজবেন্ড ছিল, সন্তান ছিল, গবাদি পশু ছিল, বাড়ি ছিল, সব কিছু ছিল, can be regarded as a happy family, but unfortunately within a year this happy family has become a disastrous family. এখানে মেহেরজানে আমরা কি দেখতে পেলাম? এই রিভার ইরোশনের কারণে, এই ক্লাইমেট চেঞ্জের কারণে, যে তার হ্যাপি ফ্যামিলি ছিল, তার সব কিছু ছিল, সুখী একজন মানুষ, উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে তার স্বামী, সন্তান সবাই মারা গেল পোভার্টি এবং ডিজিজের কারণে, অভাবের কারণে, খাইতে পারে না ঠিক মতো, ওষুধ খাইতে পারে না, চিকিৎসা করাইতে পারে না, আলটিমেটলি মারা গেল। তার বাড়ি ঘর ছিল, গবাদি পশু, সবকিছু নদীতে চলে গেল। সে এখন শহর রক্ষা বাঁধের মধ্যে বস্তিতে বসবাস করে, তার বাসা হলো পলিথিন রুফড, পলিথিন দিয়ে, যে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, বইয়ের মধ্যে পিকচার দেওয়া আছে। সেইখানে সে দিনে 3 বেলা খাওয়ার জোটে না, তার 1 বেলা রান্নার চেষ্টা করতেছে। তাহলে এই যে এই মহিলা, এই ধরনের মহিলা তো হাজার হাজার মহিলা আমাদের আছে। এই যে সে আক্রান্ত হইল, এই জন্য দায়ী কে, কারা দায়ী, এই দায়িত্ব কে নেবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে বিশিষ্ট শিল্পোন্নত দেশ যারা, তাদের এই প্রচুর পরিমাণে কলকারখানা, স্পেশালি তোমরা এগুলো পড়ছো যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, এই ধরনের গ্যাসের কারণে আমাদের ওজোন স্তরের যে ক্ষয়ক্ষতি হচ্ছে,
সেই ওজোন স্তরের ক্ষয়ের কারণে পৃথিবীর যে তাপমাত্রা সেটা বেড়ে যেতে পারছে না। আলটিমেটলি সেই পৃথিবী ওয়ার্ম হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, এটা তোমরা জানো, এগুলো পড়েছো বিভিন্ন বিষয়ে। পৃথিবী অতিরিক্ত উষ্ণায়নের কারণে আমাদের যে সাউথ পোল এবং নর্থ পোলের যে বরফের খণ্ডগুলো আছে, বরফের স্তর, সেই বরফের স্তরগুলো গলে যাচ্ছে, গলে সেই পানি কি হচ্ছে আলটিমেটলি যে আমাদের এই পানির স্তর, যে নদীর সমুদ্রের পানির স্তর, সেই স্তরটাকে কি করছে, বাড়িয়ে দিচ্ছে। যার কারণে দেখো আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রতি বছর বন্যা হচ্ছে। যে এই বছর বন্যা হইলো তাও দুইবার, একবার চলে গেল আবার আসলো, একদম কৃষকের যে মানে ফসল সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। এই যে দেখা এখন শীতের সবজির দাম অনেক, কৃষক সবজি ফলাইতে পারে নাই, কারণ দ্বিতীয় দফায় বন্যা হওয়ার কারণে তারা ওই যে বীজতলা সে তৈরি করছিল সেগুলো সব ভাসিয়ে নিয়ে গেছে। তাহলে আলটিমেটলি সাফারার হচ্ছে আমরা, কিন্তু রেসপন্সিবল কিন্তু আমরা নই, আমরা কিন্তু দায়ী নয়। এই জন্য দায়ী হলো উন্নত বিশ্ব, শিল্পোন্নত দেশ, যারা প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা কি বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো যে মেহেরজানের যে ঘটনা কেন হইলে এরকম হইলো, বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। তো এইরকম মেহেরজান তো জাস্ট একটা তোমাদের টেক্সটে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মেহেরজানের এই ঘটনা। এইরকম ঘটনা তোমরা যদি এই নদী অঞ্চলে, বিশেষ করে এই যে 3টা নদীর নাম এখানে বলছে, দা যমুনা, দা পদ্মা, দা মেঘনা, আরো অনেক নদী আছে আমাদের, এগুলোর আশেপাশে যারা বসবাস করে তারাই প্রতি বছরই এরকম একটা হুমকির মধ্যে থাকে যে এই বছর এইখানে থেকে বসবাস করতে পারলাম, আগামী বছর পারবো কিনা সেই গ্যারান্টি নাই। কারণ দেখো মেহেরজানের সে বলছে যে একদিনের মধ্যে তার সবকিছু নদীতে ভেসে গেছে, একদিন। তাহলে চিন্তা করো কি গ্যারান্টি আছে তার ওখানে বেঁচে থাকা। তাহলে এই যে মানুষের অনিশ্চয়তা, মানুষ সুখী জীবনযাপন করবে, শান্তিতে জীবনযাপন করবে, সেই জীবনযাপন করতে পারছে না। যে হোয়াট আর দ্য রেসপন্সিবল বিহাইন্ড দিস আনহ্যাপিনেস? কারা এই জন্য দায়ী? ক্লাইমেট চেঞ্জ। আর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি কারণে? Due to some industrial countries who are industrially developed and they are, তারা যে তাদের মিলস এন্ড ফ্যাক্টরিজ এগুলোর মধ্যে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছে, যে ওজোন স্তরের ক্ষতি করছে, এই ওজোন স্তরের ক্ষতির কারণে পৃথিবীর তাপমাত্রা বেরিয়ে যেতে পারছে না, পৃথিবী গরম হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। আর এই গরমের কারণে আমরা জানি তাপ দিলে বরফ গলে, এটা তোমরা জানো, বিজ্ঞানে পড়ছো। এই উষ্ণায়নের কারণে আমাদের যে বরফের যে স্তরগুলো ছিল সেই স্তরগুলো গলে যাচ্ছে, বরফের যে আইসবার্গ গুলো সেগুলো গলে এই যে পানির উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। দেন এবার তোমাদের কিছু কাজ করতে হবে। দেখো, fill in the blanks. Meherjan is a typical Dash woman who lives in Islam. She lost her shelter and properties, Dash, the erosion of river Jamuna. She also lost her family. Her husband had died of disease caused by poverty and Dash. Now she is only Dash. স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। এটা নেটওয়ার্কের কারণে এরকম মনে হয় হচ্ছে, তো ঠিক হয়ে যাবে আর কি, একটু ওয়েট করো। Now she is only Dash like Meherjan. There are many people who have become the Dash of river erosion. তাহলে এটার উত্তরটা আমরা এখন দেখব, তোমরা আশা করি চেষ্টা করেছো। তাহলে মেহেরজান ইজ এ টিপিক্যাল ভিলেজ ওম্যান, আর বাংলাদেশি ওম্যান দিতে পারো, সমস্যা নেই। হু লিভস ইন ইসলাম, ইসলাম অর্থ বস্তি, উই হ্যাভ অলরেডি ডিসকাসড। শি লস্ট হার শেল্টার এন্ড প্রপার্টিজ ফর দ্য ইরোশন অফ রিভার যমুনা, দিতে পারেনি, সো দ্যাট তার এই প্রবলেমটা হয়েছে। Then she is only alive like, স্যার আপনার স্ক্রিন শেয়ার দিতে হবে। she is only alive like Meherjan. There are many people who have become the victims of river erosion. তো এই যে রিভার ইরোশনের কারণে এইরকম হাজার হাজার মানুষ প্রতি বছর ভিকটিমস অর্থাৎ যে আক্রান্ত হচ্ছে। এবার তোমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রশ্নগুলো 1 নম্বরে আছে, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? নাম্বার 2, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন? এগুলো আমরা ডিসকাশন করেছি যে রিভার ইরোশনের কারণে তার কি কি ধন সম্পত্তি বা ক্ষয়ক্ষতি হয়েছে।
হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানের পরিবার, সে পরিবার সম্বন্ধে তুমি কি জানো? ইন হুইচ সিজন ডাজ রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার, সাধারণত নদী ভাঙনটা কোন সিজনে হয়? প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে। তারপরে হইল হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন, রিভার ইরোশনের কারণে তার কি কি সম্পদের ক্ষতি হয়েছে, যেটা আমরা অলরেডি ডিসকাশন করেছি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্বন্ধে তুমি কি জানো, এটাও বলা হয়েছে, তার ফ্যামিলিতে কারা ছিল, কিভাবে ছিল। এন্ড ইন হুইচ সিজন, কোন সিজনে ডাজ রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার, সাধারণত এই মানে নদী ভাঙন যেটা কোন সিজনে সেটা বেশি হয় সেই ব্যাপারটা। another some more questions, how is বাংলাদেশ, বাংলাদেশটা কেমন, অর্থাৎ রিভার ইরোশন বা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশের যে এফেক্ট সেই ব্যাপারটা নিয়ে তোমাকে বলতে হবে এখানে। হোয়াট ডাজ ড্যান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, বলছিলাম আমি এখানে সাটায়ার করে বলছে, কমিক করে বলছে যে ডান্সিং অফ দ্য ফ্লেম, এসে আগুনের ডান্স, ডান্স বলতে যে আগুনের যে তরঙ্গের যে নড়াচড়া, সেটা মেহেরজানকে কি মনে করিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমরা বলেছিলাম। তারপরে the word consumed used in the text means, consumed শব্দটা এই টেক্সটের মধ্যে আছে, তোমরা দেখবা। তো এই কনজিউম শব্দটা টেক্সটের মধ্যে আছে, তো এই কনজিউম শব্দটার অর্থটা মূলত কি? এবার তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রিভার ইরোশন। অর্থাৎ এই যে আমরা যে রিভার ইরোশন নিয়ে আমরা যে এতক্ষণ ডিসকাশন করলাম, তার রিজন, তার ইফেক্ট, তার কারণ কি, এবং তার ফলে কি ধরনের ক্ষতি হচ্ছে এই দেশের জীবন জীবিকার, বা তারপরে যে মানুষের যে জীবন জীবিকা, তারপর মানুষের যে ফসল উৎপাদন বা সার্বিকভাবে, এই ব্যাপারটা নিয়ে তোমরা 10 থেকে 15 লাইনের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবে নিজের ভাষায়। এটা একটা হোমওয়ার্ক, সবাই বুঝতে পারতেছো তো? রিভার ইরোশন সম্পূর্ণ নতুন একটা বিষয়, এই বিষয়টা নিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা 10 থেকে 15 লাইনের মধ্যে, বেসড অন দ্য টেক্সট, যে টেক্সটটা তোমাদের পড়ানো হলো দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, এইটার উপর ভিত্তি করে তোমরা রিভার ইরোশনের উপর একটা প্যারাগ্রাফ লিখবে। অর্থাৎ এখানে মেহেরজানের যে ঘটনাগুলো হইলো, যেভাবে সে এফেক্ট হইলো, যেভাবে তার জীবনটা ধ্বংস হয়ে গেল, এই ব্যাপারগুলো এখানে হাইলাইট। তো ফাইনালি কি স্যার একটা স্টোরির মতো অনেকটা, না স্টোরির মতো না, প্যারাগ্রাফ লিখবা, স্টোরির মতো না। এখানে ধরো প্যারাগ্রাফ লিখবা, অর্থাৎ মেহেরজানের যে ঘটনাটা তোমরা জানলা, হ্যাঁ, তো এই যে মেহেরজানের নাম উল্লেখ করার দরকার নাই, কিন্তু এই যে বিষয়বস্তুগুলা, যেমন ধরো এই যে মানুষের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি নদীতে গ্রাস করে ফেলছে, মানুষের সুখের জীবন স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে আছে, সেই স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে এই রিভার ইরোশনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো, এবং এর মূল রিজন হলো রিভার ইরোশন, আর রিভার ইরোশনের মূল কারণ হলো আমাদের ক্লাইমেট চেঞ্জ। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এনে তুমি এই বিষয়টার উপরে 10 থেকে 15 লাইনের মধ্যে নিজের ভাষায় লিখবা। আমি কিন্তু বারবার বলছি নিজের ভাষায়, ডোন্ট টেক এনি সাপোর্ট ফ্রম দ্য টেক্সট অর আদার ম্যানুয়াল বুকস, কোনো বইয়ের কোনো সাপোর্ট নিবা না, তুমি নিজের মতো করে লিখবা। কারণ তুমি যদি এই টেক্সটটা বুঝে থাকো আজকের পড়া, তাহলে এটার উপরে কিছু লিখতে পারার কথা আমার বিশ্বাস। তো ওইভাবে তোমরা চেষ্টা করবে। তো আশা করি নেক্সট ক্লাসে এটা তোমরা দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।